লিভিং রুমে মানুষের ভিড়ে সরগরম পরিবেশ। আজ তাহসিনকে দেখতে এসেছেন অ্যাপোলো মেডিকেলের সিইও, তার সহধর্মিণী এবং তাদের একমাত্র ছেলে অর্ণব। হৈমন্তী ও রোকসানা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। এনায়েত সাহেব সৌজন্য বিনিময় করছেন, আর রফিক তালুকদার পাশে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাহসিন অতিথিদের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কিন্তু তার এক চোখে একরকম নির্লিপ্ততা কাজ করছে। অর্ণব আত্মবিশ্বাসী হাসি নিয়ে সবাইকে পরখ করছে, মাঝে মাঝে তাহসিনের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। পুরো বাড়িতে এক ধরনের আনুষ্ঠানিক পরিবেশ তৈরি হয়েছে, যেন এই সাক্ষাৎ বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই হচ্ছে। আকাশের রং ধীরে ধীরে বদলে গিয়ে কমলা আভায় রঙিন হয়ে উঠছে। পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে, শেষ আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে বাসার দিকে ফিরছে, তাদের ডানার শব্দে বাতাস কাঁপছে। বাড়ির উঠোনে মৃদু বাতাস বয়ে চলে, গাছের পাতাগুলো নরম দোল খায়। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুর, সন্ধ্যার আবেশ যেন আরো গাঢ় করে। লিভিং রুমে টেবিল ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। কেউ কেউ কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ ব্যস্ত সন্ধ্যার নাস্তা তৈরিতে। বারান্দায় বসে কেউ হয়তো গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে পাশে রাখা পুরনো কোনো বইয়ের পৃষ্ঠার সঙ্গে। নগরীর রাস্তায় লাইটগুলো একে একে জ্বলতে শুরু করে। গাড়ির হর্নের শব্দ কিছুটা কমে এসেছে দিনের তুলনায়। দোকানপাটের সামনে জটলা, আড্ডা, ফুচকার দোকানে মানুষের ভিড় বেড়েছে। কেউ হয়তো দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে দেখা করে গল্পে মেতে উঠেছে। সন্ধ্যা এক অদ্ভুত মায়াময় সময়, যেখানে দিনের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রাতের প্রশান্তি নামতে শুরু করে। তাহসিন শপিং মল থেকে ফিরে দরজায় পা রাখতেই বুঝতে পারে বাড়ির পরিবেশ স্বাভাবিক নেই। লিভিং রুমে বেশ কিছু লোকের সমাগম হয়েছে, সবাই বেশ ব্যস্ত এবং কথাবার্তায় সিরিয়াস ভাব স্পষ্ট। সে ভুরুকুসকে চারপাশে তাকায়। মানুষের ফিসফাস, হৈমন্তীর তৎপরতা, এনায়েত সাহেবের গম্ভীর মুখ, সব মিলিয়ে যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অবাক করে তাকে অর্ণবের উপস্থিতি। অ্যাপোলো মেডিকেলের সিইও ও তার পরিবার এখানে। অর্ণবকে বরাবরই সে পাত্তা দিত না, বরং একসময় কটাক্ষ করত। তাহলে আজ হঠাৎ এত সৌজন্য দেখিয়ে বাড়িতে এসেছে কেন? এসব ভাবতে ভাবতেই তাহসিন ব্যাগগুলো নামিয়ে দ্রুত নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করেই সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি ভেসে ওঠে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবে, আমি তো একবার ব্যর্থ হয়েছি, আবার কি সত্যি নতুন করে ভালোবাসতে পারবো? তাহসিনের মনে পড়ে যায় পুরনো স্মৃতি, সেই কষ্ট, সেই বিশ্বাসভঙ্গ। আর আজ অর্ণব হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কেন? এসব নিয়ে ভাবতেই তার ভেতরে একটা অস্বস্তি কাজ করতে থাকে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে হৈমন্তী। সে ধীরে দরজা খুলতেই তার মা এক গাদা শাড়ি হাতে নিয়ে ভিতরে ঢুকে বলে, তাড়াতাড়ি রেডি হও, সবাই বসে আছে, শাড়ি পরে নিচে যেতে হবে। তাহসিন বিরক্ত হয়ে যায়। আমি রাজি না মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না। হৈমন্তী একদম গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলেন, এনায়েত সাহেব চান এই বিয়ে হোক, এটা তোমার আব্বার পুরনো বন্ধুর ছেলে, আমাদের না বলার উপায় নেই। তাহসিন হতভম্ব হয়ে যায়। তাহলে তার ইচ্ছের কোনো মূল্য নেই? পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত? তার বুকের মধ্যে একটা শূন্যতা কাজ করে। তাহসিন জানে অর্ণবের সঙ্গে তার সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। তাহলে কেন তাকে এই সম্পর্কে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? তার দৃষ্টি পড়ে হাতে ধরা শাড়িটার দিকে। এই শাড়িটা কি তার ভবিষ্যতের প্রতীক? একটা জীবন যেখানে তার কোনো মতামত নেই, শুধু পরিবারের সিদ্ধান্তই সব। তাহসিন গভীর একটা শ্বাস নেয়। আজ রাতের পর তার জীবন হয়তো বদলে যাবে, কিন্তু সেই পরিবর্তন সে আদৌ চায় কিনা সেটা এখনো সে নিজেই জানে না। লিভিং রুমে জমাট বাঁধা পরিবেশ। আলো ঝলমলে ঝাড়বাতির নিচে সবাই বেশ গম্ভীর মুখে বসে আছে। অর্ণবের বাবা মা, এনায়েত সাহেব, হৈমন্তী এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা গভীর মনোযোগে কথাবার্তা চালাচ্ছে। এই আলোচনা যে খুবই গুরুত্বপূর্ণ তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশিতা আর ইচ্ছে এক পাশে দাঁড়িয়ে আছে, দুজনেই কিছুটা অস্বস্তিতে। তাহসিনকে শাড়ি পরিয়ে নিচে আনা তাদেরই দায়িত্ব ছিল, আর সেটা সফলভাবেই করেছে। কিন্তু তাহসিনের মুখ দেখে মনে হচ্ছে সে এখনো পুরো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেনি। তাহসিন ধীর পায়ে লিভিং রুমে প্রবেশ করে, আর সবার দৃষ্টি তার দিকে চলে যায়। লাল সোনালি কাজ করা শাড়িতে সে সত্যি অপূর্ব দেখাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা সংশয় কেউ ধরতে পারে না। সে কিছুটা কুণ্ঠিত ভঙ্গিতে সামনে গিয়ে দাঁড়ায়। ঈশিতা ও ইচ্ছে তাকে ধীরে ধীরে সোফার দিকে নিয়ে যায়। অর্ণব তখনই উঠে দাঁড়িয়ে তাকে জায়গা করে দেয়। তারপর সে নিজেও বসে পড়ে তাহসিনের পাশে। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, যেন এই দৃশ্যটা চুপচাপ সবার মধ্যে এক ধরনের অদৃশ্য আবেগ তৈরি করছে। অর্ণবের বাবা হালকা গলায় বলেন, আমরা চাই বিয়ের ডেট দ্রুত ঠিক হোক। যেহেতু দুই পরিবার আগেই বিষয়টা ঠিক করে রেখেছিল, তাই আজ আংটি পরিয়ে দিলে ভালো হতো। তাহসিন, কেমন হয় বলো মা?
তাহসিন কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারছে এখানে তার মতামত নেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে না। বিষয়টা অনেক আগে থেকেই ফাইনাল। এই আশ্বাসের শব্দগুলো তার ভেতরে পৌঁছায়, কিন্তু বিশ্বাস করতে তার কষ্ট হয়। তার বিশ্বাস, তার ভালোবাসা একবার ভেঙে গেছে। কোনো কিছু কি সত্যি সেই শূন্যস্থান পূরণ করতে পারবে? অর্ণব তার হাত ধরে রাখে শক্ত করে, যেন আর কখনো তাকে একা পড়তে দেবে না। তাহসিন ধীরে ধীরে কান্না থামায়, কিন্তু হৃদয়ের গভীরে থাকা দ্বিধা, ভয় আর অতীতের স্মৃতিগুলো এখনো তাকে ঘিরে রাখে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি তাহসিন জানে না, শুধু জানে আজ অর্ণব তাকে এক মুহূর্তের জন্য হলেও নিরাপদ অনুভব করিয়েছে, এবং হয়তো এতটুকুই তার জন্য যথেষ্ট। বড়রা মিলে তাহসিন আর অর্ণবের বিয়ের ব্যাপারে কথা বলছে। এনায়েত তালুকদার, হৈমন্তী আর অর্ণবের বাবা মা সবাই সিরিয়াস হয়ে পরিকল্পনা করছে। কে কখন আসবে, অনুষ্ঠান কোথায় হবে, কিভাবে আয়োজন করা হবে, এসব কথাই চলছে। কিন্তু এই আলোচনার মধ্যেই অর্ণব বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে চুপি চুপি, যেন তার চোখে হাজার কথা আটকে আছে, কিন্তু বলতে পারছে না। তাহসিনও অস্বস্তি বোধ করছে। সে খাবারে মন দিতে চাইছে, কিন্তু বারবার অনুভব করছে অর্ণবের দৃষ্টি তার দিকেই। ঈশিতা এই পুরো দৃশ্যটা বেশ ভালোভাবে বুঝতে পারে। তার মনে দুষ্টুমির ভাব জাগে। সে খোঁচা দিয়ে বলে, অর্ণব ভাই, আপুকে এতবার দেখছেন কেন? কি খুঁজছেন? তাহসিন লজ্জায় খাবারের প্লেটে চোখ নামিয়ে ফেলে, আর অর্ণব একটু অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। কিছু না, এমনি। ঈশিতা এবার আরো বেশি মজা পেয়ে যায়। ও এমনি, বুঝলাম বুঝলাম। সবাই হাসতে শুরু করে, কিন্তু তাহসিন বিরক্ত হয়ে বলে, ঈশিতা একটু চুপ করবি? এই হাসাহাসির মধ্যেই এনায়েত তালুকদার একটু বিরক্ত হয়ে চারপাশে তাকিয়ে বলে, ধূসর কোথায়? খেতে বসেনি কেন? হৈমন্তী তখন বলে, ওনার অভ্যাস তো আলাদা, হয়তো ঘরে বসেই খাবে। কিন্তু এনায়েত তালুকদার সেটা মানতে রাজি নয়। না, সবাই মিলে খাচ্ছে, ও আলাদা কেন খাবে? ইচ্ছেময়ী, যা তো গিয়ে ধূসরকে ডেকে আন। ইচ্ছে চমকে যায়। ধূসরকে ডেকে আনার জন্য তাকেই পাঠানো হচ্ছে। কেন যেন তার বুক ধকধক করতে থাকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর সবাই তার দিকে তাকায়। ঈশিতা ফিসফিস করে বলে, যাও যাও, ধূসর ভাইকে ভালো করে ডেকে আনো। ইচ্ছে কপালে ভাঁজ ফেলে তাকায়, তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়।
ইচ্ছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। ধূসরকে ডাকতে এসেছে, কিন্তু কেন যেন বারবার তার সামনে চলে আসতে হয়। মনকে বোঝায় কাকতালীয় কিছুই হবে হয়তো, কিন্তু ভেতরের অস্বস্তিটা ঠিকই টের পায় সে। ধূসরকে ডাকার সময় কেন যেন তার নিজের কাছেই অদ্ভুত লাগে। মনে মনে ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ায়। একবারও না ভেবেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই মুহূর্তের জন্য থমকে যায় সে। ধূসর ঠিক তখনই শার্ট খুলে রেখেছে, শুধু প্যান্ট পরা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ধূসর দাঁড়িয়ে, উন্মুক্ত শরীর, শুধু প্যান্ট পরা অবস্থায়। ঘরের নরম হলুদ আলোয় তার তামাটে গায়ের রং আরো গাঢ় লাগছে। শক্তপোক্ত শরীর, প্রশস্ত কাঁধ, গভীর বুকের ভাঁজ আর তীক্ষ্ণ সুঠাম পেশিগুলো ঠিক যেন কোনো ভাস্কর্যের মতো নিখুঁতভাবে গড়ে ওঠা। তার বুকের একপাশে হালকা দাগ, হয়তো পুরনো কোনো চোটের চিহ্ন। পেটের 6টি স্পষ্ট মাংসপেশি ওঠানামা করছে তার গভীর শ্বাসের সাথে, আর গলার নিচে থেকে কাঁধ বরাবর লম্বা শিরগুলো যেন তার শক্তিমত্তার প্রকাশ বহন করছে। চওড়া পিঠ, উন্মুক্ত শরীর, তার গায়ের ঘামের গন্ধটা মিশে আছে হালকা সুগন্ধির সঙ্গে। ইচ্ছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। এতদিন ধূসরকে এত কাছ থেকে কখনো দেখেনি। তার বুকের ভেতর ধুকপুক করে ওঠে, গলা শুকিয়ে আসে, দ্রুতই ঘুরে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ধূসর এক ঝটকায় দরজার দিকে এগিয়ে এসে সেটি লক করে দেয়। এসেই যখন পড়েছ, যাওয়ার এত তারা কিসের? ধূসরের গলা গভীর, চোখে মুখে চাপা রহস্য। ইচ্ছে আতঙ্কিত হয়ে ওঠে। আমি ভুল করে ঢুকে গেছি। ধূসর কিছু বলে না, শুধু এক পা এগিয়ে এসে ইচ্ছেকে দেয়ালের সাথে আটকে ফেলে। ভুল করেছ? ঠিকই তো, এসেছো তো নখ ছাড়া। আমি ভাবছিলাম আজ যদি না আসতে তাহলে হয়তো আমাকে যেতে হতো তোমার কাছে। ধূসরের গলার স্বর রহস্যময়, গভীর, ইচ্ছেকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। ভাইয়া, ছাড়ুন আমাকে। ইচ্ছে ফিসফিস করে, কিন্তু ধূসরের বাধা একটুও নরম হয় না। তার চোখে মুখে কি মজা নাকি অন্য কিছু, কিন্তু নিজেরই যে কেমন শ্বাস বন্ধ হয়ে আসছে তা ঠিক বুঝতে পারে না। ধূসর ইচ্ছের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। তারপর এক মুহূর্তের জন্য যেন তার ভেতরেও দ্বিধা খেলে যায়। ধীরে ধীরে সে একপাশে সরে দাঁড়ায়, দরজার লক খুলে দেয়। এখন যেতে পারো, তবে নেক্সট টাইম নখ ছাড়া ঢুকলে এই ভুলটার শাস্তি ঠিকই দেব, ধূসর বলে, গলায় এক ধরনের চাপা উত্তাপ লুকিয়ে রেখে। ইচ্ছে আর এক মুহূর্তও দাঁড়ায় না, দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বুক ধরফর করছে, মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না, কিন্তু তবুও পেছন ফিরে তাকানোর সাহস হয় না তার। আর ধূসর, সে আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসে। এবার না হয় ছেড়ে দিলাম, কিন্তু পরের বার। তার কণ্ঠে খেলা করে এক রহস্যময় অভিপ্রায়, যার জট ইচ্ছে নিজেই ধীরে ধীরে খুলবে একদিন। রাত গভীর হতে শুরু করেছে। আকাশে কালো মেঘের আনাগোনা যেন কোনো গোপন রহস্য বয়ে আনছে। চারদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার একটানা ডাক। দূরে কোথাও যেন কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। বাতাসে একটা শীতল ভাব, নিঃশব্দে বয়ে চলেছে হালকা ঠান্ডা হাওয়া, যেন রাতের নিস্তব্ধতাকে আরো বেশি গভীর করে তুলছে। তালুকদার বাড়ির বড় বারান্দায় মিটমিট করে জ্বলছে হলুদ আলো। হালকা দুলতে থাকা পর্দাগুলোয় ছায়া আলোয় খেলা করছে। চারপাশের বাগানে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো চাঁদের স্নান আলোয় চকচক করছে, যেন ছোট ছোট মুক্তোর দানা ছড়িয়ে আছে ঘাসের গায়ে। ইচ্ছে ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ তার উদাসীন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। দূরের নক্ষত্রগুলো যেন তার মনের কথাগুলো বুঝতে পারছে। মনে হচ্ছে রাতের বাতাসও তার অনুভূতি বুঝতে পেরে হালকা করে তাকে ছুঁয়ে যাচ্ছে। বুকের মধ্যে একটা অস্থিরতা, একটা চিনচিনে অনুভূতি, যা সে বুঝে উঠতে পারছে না। ইচ্ছে জানালার পাশে বসেছিল। বইয়ের পাতায় চোখ থাকলেও মন ছিল দূরের আকাশে। সন্ধ্যার আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছে। গাছের ফাঁক দিয়ে আসা বাতাসে পর্দা উঠছিল। ঠিক তখনই দরজাটা ধুম করে খুলে যায়। ঈশিতা উচ্ছ্বাসে দৌড়ে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে এক মুহূর্তের জন্য কিছু বুঝতেই পারে না। ঈশিতা তখন উত্তেজনায় ওকে নাড়িয়ে দিতে থাকে। তুই চুপ করে থাকবি? খুশি হবি না? ভাব, আমরা একসঙ্গে কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে তখনও ঠিক বিশ্বাস করতে পারছিল না। কক্সবাজার কবে ঠিক হলো? এই তো এখনই। অর্ণব ভাই প্ল্যান করেছে। তাহসিন আপু রাজি হয়েছে বিয়েতে, তাই সবাই মিলে একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করেছে। তাহসিন আপু, আমি, তুই আর ধূসর ভাইয়াও যাচ্ছে। ইচ্ছে এক মুহূর্তে কল্পনায় দেখতে পেল সমুদ্রের বিশাল ঢেউ, সোনালী বালুকা বেলা, বিকেলের লালচে আলোয় আকাশ আর জলের মিলন রেখা। সে কখনো কক্সবাজার যায়নি, সব সময় শুধু গল্পে শুনেছে, ছবিতে দেখেছে। কিন্তু বাড়ির বড়রা, ওরা যাচ্ছেন না, আমরাই যাচ্ছি। বড়রা তো আর আমাদের মতো ঘুরতে পছন্দ করে না, আর বাবা মা নিজেরাই রাজি হয়ে গেছে।
ঈশিতার চোখ আনন্দে চকচক করছে আর ইচ্ছে ধীরে ধীরে তার উত্তেজনায় গা ভাসিয়ে দিচ্ছে। সত্যি? তাহলে আমাদের কি কি নিতে হবে সেটা পরে দেখা যাবে, আগে আনন্দ কর। প্ল্যান ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে বের হব। ঈশিতা খুশিতে আবার ইচ্ছেকে ঘুরিয়ে নেয় আর ইচ্ছে এবার সত্যি উচ্ছ্বাসে ফেটে পড়ে। তাদের কোলাহল শুনে পাশের ঘর থেকে ধূসর দরজার কাছে এসে দাঁড়ায়। ঠান্ডা চোখে ওদের দিকে তাকিয়ে বলে, এত চিৎকার কিসের? ঈশিতা হাসতে হাসতে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি, তুমি শোনোনি? ধূসরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, তবে ইচ্ছেকে দেখে উঠে বলে, হ্যাঁ শুনেছি, তবে এইভাবে পাড়া মাথায় তুলে আনন্দ করলে প্লেন ছাড়ার আগেই বাসা থেকে বের করে দেবে। ইচ্ছে এবার একটু শান্ত হয়, কিন্তু তার চোখের তারায় উচ্ছ্বাস স্পষ্ট। কক্সবাজার যাত্রার উত্তেজনা যেন পুরো পরিবেশটাই বদলে দিয়েছে।